স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সত্য প্রকাশে আলোকিত সমাজ। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? এটা 1918 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কি আপনাদের ইউনিয়নের নাম অনুযায়ী রাখা হয়েছে? জি, এখানে ইউনিয়ন না, গ্রাম এবং পাশাপাশি যিনি প্রতিষ্ঠাতা যোগেশ্বর, আচ্ছা, ওনার নামে গ্রাম এবং উনার প্রতিষ্ঠাতা নামে। ওনার নামে দুজনের নামে নামকরণ করা জি। আছে। স্যার আপনি এই স্কুলে জয়েন করেন কবে? আমি স্কুলে জয়েন করেছি 17 সেপ্টেম্বর 2024। 2024 সালে। এর আগে কোথায় ছিলেন? এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদরে ছিলাম, বাকাইল উচ্চ বিদ্যালয়ে। বাখাইল উচ্চ ওখানে 10 বিদ্যালয়। বছর ছিলাম। আচ্ছা। স্যার এই যে একটা মহান পেশা আপনি বেছে নিয়েছেন মানুষ গড়ার কারিগর হিসেবে, আপনাকে এটাতে এই যে শ্রম দিতে পেরে বা আপনার জীবনটাকে এখানে কিন্তু উৎসর্গ করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনার অনুভূতিটা কেমন? ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নটা করার জন্য। আসলে শিক্ষকতা একটা মহান পেশা। তারপরেও আমাদের দেশে শিক্ষকতা পেশায় মেধাবীরা আসতে চাচ্ছে না। কিন্তু আমি মনে করি আমি এখানে শিক্ষকতা পেশায় আমার বর্তমানে 26 বছর চলমান। তো আমি মনে করি এখানে সমাজের প্রতি, দেশের প্রতি যে একটা দায়বদ্ধতার জায়গা আছে, মানব উন্নয়ন, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। মানুষ কিন্তু আসলে জন্ম নিলেই মানুষকেই জন্ম নেয় না, তাকে মানুষ বানাতে হয়। বানাতে হয়। তো সমাজে আমরা শিক্ষকতায় যারা আছি, আমি মনে করি আমাদের সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা, মানুষ গড়ার জন্য আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমি সেই জায়গাটাতে কাজ করে যাচ্ছি। যে রাষ্ট্র আমাকে কি দিল, সমাজ আমাকে কি দিল, সেটা বড় কথা নয়। আমি এই দেশে জন্মগ্রহণ করে এই দেশকে কি দিতে পারলাম, এই সমাজকে কি দিতে পারলাম, এই রাষ্ট্রকে কি আউটপুট দিতে পারলাম, সেটা আমার কাছে প্রশ্ন। ধন্যবাদ। আপনি জানলে খুশি হবেন, আমাদের 2025 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট ছিল 91%, পাশাপাশি 17 জন A+ পেয়েছিল। তো আমরা গ্রাম এলাকায় স্কুল, তারপরে সুন্দর একটা পরিবেশ এখানে আছে। আমরা শিক্ষকরা যারা আছি নিরলসভাবে পরিশ্রম করি। যখনই পরীক্ষার্থীরা প্রি-টেস্ট পরীক্ষা দেয়, তখনই আমরা তাদেরকে আলাদা একটা নজরে নিয়ে যাই এবং প্রি-টেস্ট পরীক্ষা থেকে টেস্ট এবং এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি 10 জন করে শিক্ষার্থীদেরকে বিভিন্ন দলে ভাগ করি এবং প্রতি 10 জনের জন্য একজন শিক্ষক আমি নির্বাচন করে দায়িত্ব প্রদান করি। প্রতি সাপ্তাহিক তাদের কাছে ফোন করে যোগাযোগ করা, তাদের অভিভাবক সাথে যোগাযোগ করা, তাদের পড়াশোনায় খোঁজখবর নেওয়া এবং একটা ডায়েরি মেনটেন করে প্রতি 1 সপ্তাহ পর পর আমাকে প্রতি 10 জন শিক্ষার্থীর রিপোর্ট প্রদান করতে হয়। আমি দেখি শিক্ষার্থী যারা থাকে সেগুলিকে আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ করে স্কুলে আনার ব্যবস্থা করি। আমরা অভিভাবক সমাবেশ করি এবং প্রি-টেস্ট এবং টেস্ট এই দুইটা পরীক্ষার ফলাফলের যে খাতা স্কুলে যে আমরা মূল্যায়ন করার পরে অভিভাবকদেরকে ডেকে তাদের হাতে আমরা খাতাগুলি তুলে দিই। পরে তার বাচ্চা কোথায় কী দুর্বলতা আছে, বিশেষ করে প্রি-টেস্ট এবং টেস্টে যখন অনির্বাচিত হয় তখন কিন্তু অভিভাবকদের একটা চাপ পড়ে, বা টেস্টে নির্বাচিত যখন হয় না শিক্ষার্থী, তখন কিন্তু অনেক সুপারিশ নিয়ে আসে, যা সারা বছরও কিন্তু খবর থাকে না। তখন আমরা কি করি, এই খাতাগুলি যখন আমরা ভালোভাবে মূল্যায়ন করে যখন অভিভাবকদের হাতে তুলে দিই, যে আবার আপনি আপনার বাচ্চার খাতাটা দেখেন, তার রিপোর্টটা দেখেন, এসএসসি পরীক্ষা দেওয়ার সে যোগ্য কি না, তখন আর তাদের কিছু বলার থাকে না। আমরা ওইভাবে খাতাগুলি মূল্যায়ন করি। ইনশাআল্লাহ রেজাল্টটা ভালো হচ্ছে। এই বছর কতজন আপনার স্টুডেন্ট অংশগ্রহণ এই করেছে? বছর আমরা 93 জন পরীক্ষার্থী আবার পরীক্ষা দিয়েছি। 93 জনের জন্য শুভকামনা রইল, তারা যাতে ভালো একটা কিছু আপনাদের উপহার দিতে পারে। ধন্যবাদ। আমরা আসলে এই তথ্য প্রযুক্তির যুগে আমাদেরও আইসিটি ল্যাব আছে, সেখানে আমরা যে তথ্য প্রযুক্তির যে বিষয়গুলি আছে বা মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলি আছে, আমরা সেখানে সাপ্তাহিক মাল্টিমিডিয়া ক্লাস আমরা নিই। আইসিটি ল্যাবে আমরা ব্যবহারিক ক্লাসটাও নিই। কিন্তু আসলে গ্রামের অভিভাবকরা কিন্তু তথ্য প্রযুক্তির উপরে সেইভাবে প্রশিক্ষণপ্রাপ্ত না, বা তারা ও ডিভাইসটা চালাতেও সক্ষম না। শিক্ষার্থী আসলে কি সে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে সে কি ক্লাস করছে, না সে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করছে, সে কি আসলে ক্লাস করছে, না মা বাবাকে ফাঁকি দিয়ে ডিভাইসের অন্য কুফলগুলি সে গ্রহণ করছে, সেটা কিন্তু বুঝতে পারছে না। এই জন্য আসলে আমাদের রাষ্ট্র সমাজ ব্যবস্থা এখনও ততটুকু সেভাবে সচেতন হয়ে ওঠেনি না। তো সেই জন্য আমি মনে করি শিক্ষার্থীরা আসলে তথ্য প্রযুক্তির যেমন উপকার দিক আছে, তার ক্ষতিকর দিকটা কিন্তু আসলে সমাজে এখন বেশি প্রভাব পড়ছে। এখন সেই তথ্য প্রযুক্তিটা যদি স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আমরা যদি শিক্ষার্থীকে ক্লাসের মাধ্যমে যতটুকু দিতে পারি, শিক্ষার্থীরা এখান থেকে যতটুকু নিতে পারে সেটা হলেই এনাফ ছিল।
যেহেতু অনেক অভিভাবক, বেশিরভাগ অভিভাবক সচেতন না, হুম হুম এই জন্য কি তারা মা বাবা ফাঁকি দিয়ে কিন্তু এই তথ্য প্রযুক্তির অপব্যবহারটাই তারা নিচ্ছে বেশি। যার কারণে ওরা কিন্তু স্কুলে আসতে ইদানিং অমনোযোগী দেখা যাচ্ছে হচ্ছে। ছেলেমেয়েরা মোবাইল আসক্ত হয়ে স্কুলেও অনুপস্থিতি বেড়ে গেছে। যেমন এখন আমি অবশ্য উদ্যোগ নিয়েছি এই মাসে এবং মে এবং জুন 2 মাসে 75% উপস্থিত না থাকলে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীর টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে দিব না। Wow. সেটা আমি ক্লাসে নোটিশও করেছি কয়েকবার এবং শিক্ষকদের কাছে তালিকা চেয়েছি। তারা 25 তারিখে আমি তালিকা দিবেন, 28 তারিখ থেকে যে পরীক্ষাটা হবে সেখানে আমি তাদের পরীক্ষা বাইরে রাখবো। উপস্থিতি নিশ্চিত করা ছাড়া কখনোই ভালো ফলাফল আশা করা যায় না। আমি সবসময় এই পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসকে আমি গুরুত্ব দিয়ে থাকি। আমি একজন নিজেও স্টুডেন্ট লাইফে বিতার্কিক ছিলাম। আচ্ছা শিক্ষকতা জীবনেও বিতর্ক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি এবং ব্রাক এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি সারা বাংলাদেশে যে শিক্ষক বিতর্ক হয়েছিল সেখানে আমি চ্যাম্পিয়ন এবং শ্রেষ্ঠ বিতার্কিক সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল, Wow. যেটা এটিএন বাংলা সরাসরি সম্প্রচার হয়েছিল আচ্ছা। 2012 সালে। সারফজল হাসান আবেদ এবং তখন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাইক সব ছিলেন, ওনাদের কাছ থেকে পুরস্কার নিয়েছিলাম, শওকত ওসমান মিলনায়তন থেকে। তো সেই দিক থেকে আমি আমার স্টুডেন্টদের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার এখানে বিতর্ক ক্লাব আছে, তারপরে আমার এখানে খেলাধুলার দিক দিয়ে ছেলেমেয়েরা নবীনগরের মধ্যে এগিয়ে আচ্ছা ওই শীতকালীন খেলাধুলা বলেন, গ্রীষ্মকালীন খেলাধুলা বলেন, 20 থেকে 25টা পুরস্কার আমরা সবসময় নিয়ে আসি। যে আপনি এদিকে দেখতে পারেন ব্যাডমিন্টন থেকে শুরু করে হ্যান্ডবল, ভলিবল এবং অ্যাথলেটিক্সে জি আমরা বরাবরই ভালো করে আসছি। পাশাপাশি আমার সামনে একটা ভীষণ আছে, সেটা আমি এই যে ডিবেট ফর ডেমোক্রেসির আদলে আমরা এখানে একটা বিতর্ক ক্লাব তৈরি করব এবং সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটাও তৈরি করার আমার এই ইয়াতে আছে। আমি কিছুদিনের মধ্যেই ইচ্ছায় আছে। ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আমি চালু করবো ইনশাআল্লাহ। আমি মাদকের বর্তমান যে করাল গ্রাসে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে এবং সেটা শিকড় কিন্তু অনেক গভীরে। জি সমাজে যে মাদক বিক্রি করছে, যারা মাদকের চালানের সাথে জড়িত, যারা মাদক গ্রহণ করছে এবং যারা তার লাভ খাচ্ছে, জি এটা শিকড় অনেক দূর গভীর। জি তো আমি সংক্ষিপ্ত আকারে 3টা বিষয়ের মাধ্যমে আমার শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি, প্রত্যেকের দিকগুলো তুলে ধরছি। পাশাপাশি পবিত্র কোরআনে সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবীজিকে উদ্দেশ্য করে বলছে, হ্যাঁ নবী, আপনাকে অনেকেই জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে, জি শুধু আপনি তাদেরকে বলে দিন ইহা মহাপাপ, এবং হ্যাঁ যদিও উপকারও উপকার কিন্তু মহাপাপ। তা অধিকতর পাপের কাজ, সেটা করা যাবে না। জি এই কোরআনের আয়াতের পাশাপাশি নবীজির 2টা হাদিস আছে, যে 2টা হাদিস আমি শিক্ষার্থীদেরকে বলে থাকি প্রায় ক্লাসে। যে প্রথম হাদিসটা হচ্ছে, জনৈক এক ইহুদি রাষ্ট্রপতি জি তৎকালীন সময়ে একজন বুজুর্গান ব্যক্তিকে ডেকে এনে বাধ্য করেছিলেন 4টা অপরাধের যেকোনো একটা অপরাধ করার জন্য। 1 মাদক গ্রহণ করা, 2 মানব হত্যা করা, 3 অশ্লীলতা ব্যভিচারে অংশগ্রহণ করা, 4 ছেলে শুকুরের মাংস খাওয়া। তো তিনি 4টার মধ্যে তার যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি 4টা যে একটা গ্রহণ করা না হয়, তখন তিনি মাদকটাকে গ্রহণ করেছিলেন। আর তারই মধ্যে দিয়েই তার সকল অপরাধের দরজা খুলে যায়। যখন সে মাতাল হয়ে যায় মাতাল হয়ে তখন যায়। তার পক্ষে বাকি 3টা কাজ করা সম্ভব। সম্ভব ছিল। এই জন্য সকল অপরাধের জননী যদি বলি, সেটা মাদক দিয়ে শুরু, বাকিটা সবগুলো দিয়েই শেষ। শেষ আমি বলতে চাই, আরেকটা নবীজির হাদিস আছে, হযরত উমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ থেকে এটা আসছে যে 10 জন ব্যক্তির উপর নবীজি বলেছেন লানত নাযিল হচ্ছে। সেই 10 জন ব্যক্তি হচ্ছে মাদক উৎপাদনকারী, মাদক যে সেবনকারী। তৈরি করছে, একটা হচ্ছে উদ্যোক্তা, মাদক উদ্যোক্তা যে কোম্পানির মালিক জি। বা ফ্যাক্টরির মালিক, যারা কারিগর, তারা যারা মাদকটা পরিবহন করছে, জি যার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যে ক্রয় করছে, যে খাচ্ছে এবং যে তার লাভ খাচ্ছে, এমনিভাবে 10 জন শ্রেণীর উপরে লানত। ব্যক্তির উপর লানত নাজিল হবে, তাদের অনিবার্য তারা ধ্বংসের দিকে চলে ধ্বংসের যাবে। দিকে চলে যাবে। এই শিক্ষার্থী আমার এই সমাজ, দেশ এবং জাতিকে বাঁচাতে হলে কোরআন এবং হাদিসের আলোকে তাদেরকে যদি আমি মূল্যবোধ সম্পর্কে এবং এই সম্পর্কে বুঝিয়ে তুলতে না পারি, তাহলে আসলে মাদক থেকে ফেরানো সম্ভব নয়। সামাজিক সচেতনতা, অভিভাবক সমাবেশের মাধ্যমেও তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। আসলে 18/4/99 আমার শিক্ষকতা জীবন শুরু। জি আমি কুমিল্লাতে প্রথম 15 বছর শিক্ষকতা করেছি, এরপরে এতে 10 বছর, এখানে 1 বছর 9 মাস চলমান আছে। আচ্ছা আসলে আমার স্বপ্ন সেটাই যে আমি কতজন মানুষ তৈরি করে দিতে পারবো, আমি কতজন মানুষ উপহার দিতে পারবো। মানুষের জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ তৈরি করতে হয়। শেষ অবধি পর্যন্ত। হয়তো আমি অবসরে চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, 60 বছর যেদিন পূর্ণ হবে সেদিন আমি অবসরে চলে যাব। তারপরেও আমি নিজ উদ্যোগে হলেও প্রতিষ্ঠিত করে আমার গ্রামে আমি আমার শেষ দিন পর্যন্ত এই শিক্ষকতাটা চালিয়ে যাব
এবং মানুষ তৈরির কাজে নিজেকে নিয়োজিত রাখা। ধন্যবাদ আপনাকে।